This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠোঁটকাটা যথাসময়ে হাজির। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রাজা চট্টোপাধ্যায়। কত বেকার মানল সরকার, কত বেকার আমাদের রাজ্যে মানল আমাদের রাজ্যের সরকার। দেখুন, একটা কথা আমাকে মানতেই হচ্ছে, তৃণমূল সরকারের মতো সৎ সরকার, সৎ সাহস দেখানোর মতো সরকার, সাচ্চা রাজ্য সরকার খুব কম আছে এই দেশে। কেন বলছি বলুন তো? রাজ্যে লাখো লাখো বেকার ঠিক বিধানসভা ভোটের আগে একটা নতুন প্রকল্প চালু করে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে, মানে ওই তাঁবু খাটিয়ে বেকারত্বের এই বিরাট ছবিটা দেখিয়ে দিল রাজ্য সরকার নিজেই। আমি, আপনি, আমরা সবাই দেখতে পাচ্ছি রাজ্যে আসলে কত বেকার। 21 থেকে 40 এই যে বয়সের সীমা, যে নতুন ভাতা চালু হয়েছে তারা পাচ্ছেন 21 থেকে 40 বয়সটা। একবার ভাবুন, এটা আমাদের যে কোনো মানুষের কর্মজীবনের সব থেকে প্রিম পিরিয়ড বলা হয়। এই সময়ই মানুষের কর্মদক্ষতা সব থেকে বেশি থাকে, মানসিক এবং শারীরিক দুটোর কথাই বলছি। সেই তরুণ তরুণীদের কোনো কাজ নেই। আচ্ছা বলুন তো, কটা সরকার পারে এইরকমভাবে তাদের 15 বছরের যে ট্র্যাক রেকর্ড বা পারফরমেন্স সেটা ভোটের মুখে এসে দেখিয়ে দিতে? কটা সরকার পারে বলুন তো তাদের পারফরমেন্সের এই সাচ্চাত রূপটা বা ছবিটা তুলে ধরতে? পাড়ায় পাড়ায়, মাঠে মাঠে ক্যাম্প দেখেছেন তো? হয়তো আপনাদের অনেকেই গিয়েছিলেন সেখানে, হয়তো আপনার ঘরের সন্তান গিয়েছিল। আমি তো কালকে নিজের চোখে দেখেছি। আমি যেখানে থাকি তার পাশেই একটা বিরাট মাঠ, সেই মাঠে বিরাট ক্যাম্প। কি ভিড়, কি ভিড়! রাজ্য সরকার ফলাও করে এই যুবসাথী ক্যাম্পের সাফল্য তুলে ধরছে। রবিবার যুবসাথীর ক্যাম্প শুরু হয়েছে, আর সোমবার বিকেল পর্যন্ত, মানে আজ বিকেল পর্যন্ত, বিকেলের কথা বলছি, দুদিনে 13.5 লক্ষ আবেদনপত্র অলরেডি জমা পড়ে গেছে। অনলাইনে আরও 1,20,000। এবং আমি হলফ করে বলতে পারি, যখন ঠোঁটকাটা এই খবর পরিবেশন করছে তখনও অনলাইনে এই প্রক্রিয়া চালু আছে এবং সংখ্যাটা কিন্তু মুহুর্মুহু বেড়েই চলেছে। একবার গতিটা ভাবুন। সব মিলিয়ে বিকেলবেলা পর্যন্ত যে হিসেব আমরা পেয়েছি তাতে দাঁড়াচ্ছে সংখ্যাটা 15,36,000। একবার সংখ্যাটা ভাবুন, একবার গতিটা ভাবুন। দুদিনে প্রায় 15.5 লক্ষ বেকারের সুলুক সন্ধান পেয়ে গেল রাজ্য সরকার। এবং এদের নিয়ে কোনো বিতর্ক হবে না, তার কারণ এরা সত্যিই বেকার। বেকার না হলে এই ভাতায় অ্যাপ্লাই করা যায় না, শিক্ষিত বেকার। দেখুন, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যাটা কোথায় দাঁড়াবে একবার চিন্তা করতে পারছেন? যদি আজ বিকেলে সংখ্যাটা যেটা বলছি এইটা হয়, সরকার হয়তো নিজেও এবার এ রাজ্যে বেকারের প্রকৃত তথ্যটা জানতে পারবে। আপনি কি বিশ্বাস করেন সরকারের নিজের কাছে এ রাজ্যের বেকার সংখ্যা কত তার তথ্য আছে? আমার মনে হয় এখন থেকে সরকার শিক্ষিত বেকারের একটা তথ্য, একটা সঠিক ডেটা পাবে এবং রাজ্যবাসীও জানতে পারছেন। আবার বলছি, কটা সরকার পারে বলুন তো এইভাবে ভোটের মুখে এসে নিজেদের সাচ্চা রূপটা তুলে ধরতে, কোট আনকোট এই ব্যর্থতা তুলে ধরতে 15 বছর সরকার চালানোর পর? কাটা ঘায়ে নুনের ছিটে। জানেন তো, সরকার যে ক্যাম্প ভাতা বিলোনোর জন্য তৈরি করলো, এই যে পাড়ায় পাড়ায়, মাঠে মাঠে যে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে দাঁড়িয়েই বেকাররা বলছেন তাদের যন্ত্রণার কথা, তাদের মজবুরির কথা। তারা বলছেন রাজ্যে কাজ নেই, চাকরি নেই, ভাতা নয়, গত্যন্তর নেই তাই ভাতা নিচ্ছি। কিন্তু আসলে তাদের লক্ষ্য চাকরি, তাদের দাবি হচ্ছে চাকরি। কিন্তু মন মানছে না, এই ভাতা তারা নিচ্ছেন, ওই যে বলছি গত্যন্তর নেই তাই নিচ্ছেন, কিন্তু ভবিষ্যৎ তাদের অন্ধকার। তারাই বলছেন, শুনুন তারা কি বলছেন।
আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি গ্র্যাজুয়েশন পাস করেছি। গ্র্যাজুয়েশন পাস করেছেন, তারপর কাজ পাননি? না, কাজ পাইনি এখন। চেষ্টা করেছিলেন? চেষ্টা করেছি। আমি বিকম অনার্স পড়েছি সাউথ সিটি কলেজ থেকে। চাকরি পাচ্ছি না, এটাই হচ্ছে বড় কথা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অন্য কোম্পানি যদি আনতে পারে, মানে এই বেকার ভাতাটা না দিয়ে যদি অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে, বেশি হেল্প হতো। চাকরি তো অবশ্যই চাই, ভাতা তো কয়েক বছরের জন্য পাবো, কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে। চাকরি তো অবশ্যই, আমরা চাকরিটাই চাই, এটার থেকে চাকরিটা বেশি প্রয়োজন। আজকে চাকরি নেই আমাদের রাজ্যে, তো আমাদের ভাতার জন্য তো আসতেই হবে, কিছু করার নেই। মেইন তো চাকরি হলেই উপকারটা হয়। সোজা সাপটা কথা বেকারদের, শিক্ষিত বেকারদের ঠোঁট কাটা নিশ্চিত বেকারদের এই দাবি শুনেই শাসক পক্ষ প্রশ্ন তুলতেই পারে, তাহলে তারা ভাতা নিচ্ছেন কেন? ভাতাও নেবেন আবার গালবন্ধও করবেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। দেখুন, উত্তর একটাই, টাকাটা সরকারের নয়, যারা ভাতা নিচ্ছেন আদতে তাদেরই টাকা। এটা কোনো রাজনৈতিক দলের টাকা নয়, শাসক দলের টাকা নয়। সরকার চাকরি দিতে পারলে আজ তারা ওই ভাতার লাইনে দাঁড়াতেন না। তবে মুখের ওপর পরিষ্কারভাবে ভাতায় না বলে দেওয়া লোকও আছেন। চন্দ্রকোনার দীনবন্ধু ঘোষ, তিনি আলু বিক্রি করেন, কিন্তু তার পেটে বিদ্যে নেই এমন নয়। পেটে অনেক বিদ্যে নিয়েও, পকেটে ডিগ্রির কাগজ নিয়েও জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু নিয়ে সারাদিন পড়ে থাকেন এই ভদ্রলোক। পকেটে ডিগ্রি আর হাতে দাড়িপাল্লায় আলু। বাংলায় MA, তারপর DLED করেও চাকরি পাননি দীনবন্ধু। মুখের ওপর বলছেন সরকার ভাতা দিচ্ছে ভোটের জন্য, ভাতার লাইনে তিনি দাঁড়াবেন না। আমরা যে পড়াশোনা করেছিলাম, আমরা কোনোদিন ভেবেছিলাম যে শিক্ষিত সমাজকে এই ভাতার উপর নির্ভর করে থাকতে হবে? মমতা ব্যানার্জি আজকে চাকরি দিতে ব্যর্থ, ঠিক আছে, সরকার ব্যর্থ, সরকার আমাদেরকে দেখিয়ে দেখ। আমি সরাসরি সরকারের বিরুদ্ধেই বলছি, সরকার দেখিয়ে দেখ যে আমি চাকরি দিতে পারছি না, ঠিক আছে, কিন্তু ভাতা কেন? ভাতাটা এটা ভোটের কারণে, এটা পরিষ্কার। আমি চাইনি ভাতা, বর্তমান সরকার এটাই চাইছে। হ্যাঁ, শিক্ষিত বেকার দিকে এই ভোট আসলো, ভাতা 1,500 করে ভাতা নেও। দীনবন্ধুদের এই বিরক্তি এবার ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারে, ভোট কাটা নিশ্চিত। এই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেটওয়ার্কের কাছে নিশ্চয়ই পৌঁছে গিয়েছিল, না হলে সাত তাড়াতাড়ি ভোটের মুখে বেকারদের ক্যাম্পে প্যারেড করাতেন না। ভোট যখন শুরু হবে বা চলবে, তখন বেকার ভোটারদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, নগদ 1,500 টাকা। বিরোধীরা অবশ্য বলছেন তাতে লাভ হবে না। আগে ছিল কাজ এবং কাজ সাপেক্ষে বেকার ভাতা, ওটা আমরা তুলে দিয়েছি, এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে যুবসাথীর নামে ভোটের জন্য 1,500 টাকা, চাকরি পাওয়ার কোনো স্কোপ নেই। সব মিলিয়ে যোগ করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে, তিনি ও পথে হাঁটেননি। লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র, রবিবার চতুর্দশীর দিন সেখানেও 5, 7, 8 লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন, বাবা মা লাইন দিয়েছেন। কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন। লক্ষ্মী ভাণ্ডারও যখন আরম্ভ হয়েছিল, তখনও এরকমই বলা হয়েছিল যে এটা ভিক্ষে। এই আদলে প্রকল্প বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতেও হচ্ছে। রাজ্যের মন্ত্রী যখন বিজেপি শাসিত রাজ্যের কথা বলছেন, তখন বিহারের দিকে আমাদের তাকাতেই হবে। বিহারে ভোট ঘোষণার যে বিধানসভা ভোট হয়ে গেল, মাত্র 10 দিন আগে মহিলাদের হাতে নগদ টাকা পৌঁছে দিয়েছিলেন নীতিশ কুমার, 10,000 টাকা করে। মহিলারা যে সন্তুষ্ট তার প্রমাণ হাতে নাতে পেয়েছিলেন নীতিশ ভোটের বাক্সে। জেডিইউ 43 থেকে সোজা 84-তে পৌঁছে যায়। জিতে যাওয়ার পর ভোটারদের কিন্তু ভোলেননি নীতিশ কুমার। আজ আরও 25 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকিয়ে দিলেন নীতিশ কুমার। এটা নতুন। ভোট কাটা মনে করিয়ে দিচ্ছে এই টাকা কিন্তু ভাতা নয়, এটা কন্ডিশনাল, কাজের সুযোগ তৈরি করার জন্য। আগে কিছু করে দেখাতে হবে, তারপরের কিস্তি তারা আবার পাবে। ভোটের মুখে টাকা বিলিয়ে নির্বাচন জিতেছেন নীতিশ। বাংলায় বসে এই অভিযোগই তুলেছে তৃণমূল কংগ্রেস। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনার সুরে বলেছেন, বলুন না 10,000 তো দিয়েছিলেন, বলুন প্রথমে 10,000, ইলেকশনের সময় 10,000, আর এর উত্তর হচ্ছে তারপরেই বুলডোজার। ওদের সবাই চেনে, ওরা যে কত মিথ্যে কথা বলে। ক্ষমতায় ফিরে গেলেও ঘোষিত কর্মসূচি ভোলেনি বিজেপি জেডিইউ সরকার। বিহারে আরও 25 লক্ষ মহিলাকে 10,000 টাকা নীতিশ কুমারের।
সোমবারই সরাসরি অ্যাকাউন্টে ২৫০০ কোটি টাকা ট্রান্সফার করেছেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। খয়রাতি নয়, মহিলাদের কাজে সামিল করাই লক্ষ্য সরকারের। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একলপ্তে ১০,০০০ টাকা, কাজ ভালো হলে ২ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি। এখনো পর্যন্ত ১,৮১,০০,০০০ মহিলাকে ১০,০০০ টাকা। শুধু নারীর ক্ষমতায়ন নয়, রাজ্যের আর্থিক হালের উন্নতি চেয়েছেন নীতিশ। মহিলারা দল বেঁধে কাজ করলে মহিলাদের হাতে যেমন টাকা আসবে, রাজ্যের কোষাগারও ভরবে। ঠিকঠাক প্রকল্প দেখাতে পারলেই বাকি ২ লক্ষ টাকাও ধাপে ধাপে দেওয়া শুরু করবে বিহার সরকার, জানিয়েছেন নীতিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোটকাটার প্রথম অর্ধে আপনাদের দেখিয়েছি বিহারের নীতিশ কুমার কিভাবে আরও ২৫ লক্ষ মহিলাকে ১০,০০০ টাকা দিলেন। এর আগেও পেয়েছিলেন বিহারের মহিলারা ভোটের আগে। আবার বাংলায় ফিরে আসি, কারণ ফিরতেই হচ্ছে। বাংলায় ফিরলে না রাস্তার দিকে তাকাতেই হবে আর রাস্তায় নামতেই হবে, কারণ এখানে পুরো সমস্ত কিছু রাস্তাতেই চলে। তৃণমূল সরকারের জমানায় রাস্তাতেই ঠাঁই হয়েছে শিক্ষিত বেকার সমাজে। আজও রাস্তায় নেমেছিলেন প্রাইমারির চাকরি প্রার্থীরা। ২০২২ সালের টেট নিয়েও বড় সড়ো বিক্ষোভ হয়েছে আজকে সল্টলেকে। আমাদের মৃত্যুর দায় ওনাকে নিতে হবে। সুপ্রিম কোর্টের রায় মান্যতা দিতে হবে। টাকা নিয়ে দীর্ঘদিন দালালি করে আজকে আমাদেরকে বঞ্চিত করেছিস। আমরা তো বেকার নাই, আমরা তো টিচার, আমরা এলিজিবল আছি, আমরা এক্সাম পাস করে এসেছি, তার জন্য সুযোগ পাইনি কেন? আমাকে সুযোগ চাই, আমরা সুযোগ চাই। আমাদের ইন্টারভিউ টেবিল থেকে আজকে বিতাড়িত করা হচ্ছে। আমরা 2 বছরের সমতুল্য ডিএলএড যোগ্য প্রার্থী, আমরা টেট পাস করেছি। আমাদেরকে নিয়োগ চাই। আমাদের দফা 1 দাবি, আমাদের সুপ্রিম নির্দেশ হাতে আছে। বেকারদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে তাদের জীবন যৌবন সব শেষ করে দেওয়ার পরে এখন তাদের যে বাঁচা কুচা আত্মসম্মানটুকু ছিল সেটুকু অবধি আজকে পশ্চিমবঙ্গ সরকার তছনছ করে দিয়েছে। রাজ্য সরকার রাজ্যকে উন্নয়নের পাঁচালী শোনাচ্ছে। রেশন দোকানে পর্যন্ত এই উন্নয়নের পাঁচালী যে বই ছাপা হয়েছে সেটা বিলি করছে রাজ্য সরকার। আর বেকার চাকরি প্রার্থীরা ধর্মতলায় দাঁড়িয়ে তারা শোনাচ্ছেন বঞ্চনার পাঁচালী। শোনেন শোনেন বঙ্গবাসী, শোনেন দিয়া মন, ইন্টারভিউ বঞ্চিতদের কষ্ট কথা করিব বর্ণন। আমাদের চাকরি কিন্তু আর বয়স নেই, আমাদের বয়স সবার করেই, আমরা যারা বসে আছি পদে পদে প্রত্যেকেরই বয়স চেষ্টা। আমাদের চাকরি পাওয়ার বয়স নেই, চাকরি পরীক্ষা দেওয়ার বয়স নেই। মূল্যবান 12টা বছর পাবো না আর ফিরে, নিয়োগ যদি না পাই আমরা বাঁচবো কেমন করে? যারা এখানে আছি তারা কেউ টাটা বিড়লা আদানি আম্বানি ঘরের ছেলে মেয়ে নয়। আমরা প্রত্যেককে খেটে খাওয়া মানুষের বাড়ি। আমরা প্রত্যেককে MA BEd করেছি, আমরা টেট পাস করেছি। আমাদের আর সত্যি এই রাস্তায় নর্দমার ধারে পড়ে থাকতে ভাল লাগে না। তারা যে দাবিতে রয়েছেন, যে চাকরির দাবিতে রয়েছেন, সেটাই তারা এবার বঞ্চনার পাঁচালী আকারে তারা মানুষের সামনে তুলে ধরছেন। শেষ প্রার্থনা জানাই আজ 1337তম দিনে, রাস্তায় নয় মোদের স্থান, যেন হয় শিক্ষাঙ্গনে।